স্নেহের শিক্ষার্থী, ভালো আছো তোমরা? এখন আমরা পড়ব নবম দশম শ্রেণীর কেমিস্ট্রির দশম অধ্যায় খনিজ সম্পদ, ধাতু অধাতু সম্পর্কে। আজকের ক্লাসটি হচ্ছে এই চ্যাপ্টারের তৃতীয় ক্লাস। তো প্রথম দুইটি ক্লাসের মধ্যে আমরা জেনে আসছি যে ধাতুকে নিষ্কাশন করার জন্য মাটির নিচ থেকে যে ধাতুটাকে আমরা সংগ্রহ করব, উপরে নিয়ে আসব, এটাকে ব্যবহার উপযোগী করার জন্য 5টি ধাপে কাজ করতে হয়। তো 5টি ধাপের মধ্যে গত ক্লাসে আমরা প্রথম 3টি ধাপ সম্পর্কে ডিটেলস জেনেছি। ধাপগুলো ছিল আকরিক চূর্ণকরণ, তারপরে দ্বিতীয় ধাপ ছিল আকরিককে ঘনীকৃত করা, ঘন করা, আর তৃতীয় ধাপটি ছিল ঘনীকৃত আকরিককে ধাতব অক্সাইডে রূপান্তর করা। তাহলে আমরা তৃতীয় ধাপ থেকে যা পেলাম, মানে ধাতব অক্সাইড পেয়ে গেলাম। তাহলে ধাতব অক্সাইডগুলো কি কি ছিল? আমরা যে আকরিকগুলোর কথা বলেছিলাম, ধাতব অক্সাইড ছিল যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড, তৃতীয় ধাপ থেকে আমরা এইটা পেলাম। তারপরে PbO লেড অক্সাইড হিসাবে পেলাম। তারপরে Fe3O4, এগুলো আমরা তৃতীয় ধাপ থেকে এই ধাতুর অক্সাইডগুলো পেয়ে গেলাম। প্রত্যেকটা ধাতুর সাথে অক্সিজেন যুক্ত আছে, তাই তাদের নাম হচ্ছে ধাতব অক্সাইড কমনভাবে। ক্লিয়ার? আজকের কাজ হচ্ছে বাকি যেই দুইটি ধাপ আছে, চতুর্থ এবং পঞ্চম ধাপ, ওই চতুর্থ এবং পঞ্চম ধাপ নিয়ে আমরা ডিটেলস জানবো। মানে তৃতীয় ধাপের পরে, তৃতীয় ধাপ থেকে যতটুকু আমরা পেলাম, এর পরবর্তীতে তাদেরকে নিয়ে কি করব, সেই বিষয়টা আমরা আজকে ক্লিয়ার করব। তো তৃতীয় ধাপ থেকে যে ধাতব অক্সাইড পেলাম, এটাকে চতুর্থ ধাপে আমরা করব সেই ধাতব অক্সাইডগুলোকে মুক্ত ধাতুতে পরিণত করব। অর্থাৎ প্রত্যেকটা ধাতব অক্সাইড, এই যে ধাতু আর হচ্ছে অক্সিজেন, এবার ধাতু থেকে অক্সিজেনটাকে বাদ দিয়ে দিব, তাহলে মুক্ত ধাতু হয়ে গেল, মানে ধাতুর সাথে আর কোনো কিছু থাকলো না। এখানেও একই অবস্থা, এই যে অ্যালুমিনিয়াম থেকে অক্সিজেনটাকে বাদ দিব, আয়রন থেকে অক্সিজেনকে বাদ দিব। এটাই হচ্ছে মূলত মুক্ত ধাতুতে পরিণত করা, অর্থাৎ চতুর্থ ধাপের কাজ। তাহলে এই চতুর্থ ধাপের যে কাজ, এগুলো আবার সকল আকরিকের জন্য একরকম না। তাদের ধাতুগুলোর সক্রিয়তার উপর নির্ভর করে কোন আকরিক থেকে ধাতুটাকে কিভাবে মুক্ত করতে হয়, অর্থাৎ তার থেকে অক্সিজেনটাকে কিভাবে বাদ দিতে হয়, সেটা নির্ভর করে ধাতুগুলোর সক্রিয়তার উপর। তো আমাদের মনে আছে ধাতুর সক্রিয়তার সিরিজ, এখানে আবার লিখেও দিছি। ধাতুর সক্রিয়তার দিক থেকে সবচেয়ে উপরে আছে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপরে জিঙ্ক, আয়রন, লেড, কপার, মার্কারি, সিলভার, প্লাটিনাম, গোল্ড। এই সিরিজটা, অর্থাৎ উপর থেকে যতই আমরা নিচের দিকে যাচ্ছি, তাদের সক্রিয়তা আস্তে আস্তে কমতেছে। সবচেয়ে বেশি সক্রিয়টা উপরে। তো এদের মধ্যে আবার এই সবগুলো ধাতুকে আবার বেশি সক্রিয়, কম সক্রিয়, এই বিষয়টা বিবেচনা করে 4টা অংশে বিভক্ত করা হয়েছে। তাহলে পটাশিয়াম থেকে অ্যালুমিনিয়াম, তারা হচ্ছে অধিক সক্রিয় ধাতু। আর জিঙ্ক থেকে লেড, তারা হচ্ছে মধ্যম সক্রিয় ধাতু। কপার থেকে সিলভার, এই 3টি হচ্ছে কম সক্রিয় ধাতু। আর প্লাটিনাম এবং গোল্ড অসক্রিয় ধাতু, মানে এদের সক্রিয়তা প্রায় নেই বললেই চলে, একেবারেই অসক্রিয় ধাতু এগুলো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সক্রিয়তাটা আসলে কি? সক্রিয় ধাতু বলতে আমরা আবার কি বুঝি, সেটা নিয়ে একটু কথা বলি। সক্রিয়তা হচ্ছে যে কোনো একটি পদার্থ, এখানে যেহেতু ধাতুর কথা বলছে, তাহলে ধাতুই আমরা বলতে পারি, কোনো একটি ধাতব পদার্থ যদি মানে মুক্তভাবে আমরা রেখে দেই প্রকৃতিতে, তাইলে যেটা সক্রিয় ধাতু সেটা দেখা গেছে মুক্তভাবে আর থাকে না, সে বাতাসের সাথে, বাতাসের জলীয় বাষ্পের সাথে খুব তাড়াতাড়ি দ্রুততার সহিত বিক্রিয়া করে ফেলে। তাহলে ওই ধাতুগুলো হচ্ছে সক্রিয়। আর যাদেরকে আমরা প্রকৃতিতে মুক্তভাবে রেখে দিলে দীর্ঘদিন তারা ভালোই থাকে, কারোর সাথে বিক্রিয়া করে না, কোনো ঝামেলায় যায় না, তাহলে ওগুলো হচ্ছে কম সক্রিয় ধাতু। তাহলে বুঝতেই পারতেছি আমরা
পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই ধাতুগুলোকে যদি আমরা প্রকৃতিতে রেখে দিই তারা খুব সহজেই অন্য পদার্থের সাথে বিক্রিয়া করে ফেলে, তাই তাদেরকে বলা হয়েছে অধিক সক্রিয় ধাতু। এইভাবে মধ্যম সক্রিয়, কম সক্রিয় এবং অসক্রিয় ধাতুর আমরা ক্লাসিফিকেশন করলাম। ঠিক আছে, আচ্ছা, আমাদের চতুর্থ ধাপের উদ্দেশ্য কি? তাদের আকরিকগুলো থেকে মুক্ত ধাতুতে পরিণত করা, মানে অক্সিজেনটাকে বাদ দেওয়া। তো অক্সিজেন বাদ দেওয়ার জন্য কি কি পদ্ধতি আছে? তড়িৎ বিশ্লেষণ আছে, কার্বন বিজারণ আছে, স্ববিজারণ আছে। তো একটু আগে বলেছিলাম কার জন্য কোনটা প্রযোজ্য। যদি আমরা দেখি যে আকরিকটা নিয়ে আমরা কাজ করব, সেই আকরিকটা যদি অধিক সক্রিয় ধাতুর হয়, একটু খেয়াল করো, অধিক সক্রিয় ধাতুর যদি আকরিক হয় তখন সেই আকরিক থেকে ধাতুটাকে মুক্ত করার জন্য তড়িৎ বিশ্লেষণ করতে হবে। যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড। তো অ্যালুমিনিয়াম হচ্ছে একটি, এই যে অধিক সক্রিয়র মধ্যে আছে, তাহলে অধিক সক্রিয় ধাতু। তো অ্যালুমিনিয়াম অক্সাইড, তার থেকে যদি আমরা অ্যালুমিনিয়ামটাকে পৃথক করতে চাই তাহলে এখানে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তাকে আলাদা করতে হবে। ঠিক আছে, আর মধ্যম হইলে কার্বন বিজারণ, আর যদি কম সক্রিয় হয় তাহলে স্ববিজারণ। আমরা ধাপে ধাপে এগুলো আসতেছি। তাহলে আমরা একটা উদাহরণ হিসেবে যদি নেই যে অ্যালুমিনিয়াম অক্সাইডকে নিয়েই কাজ করি, যে অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে, অ্যালুমিনিয়াম অক্সাইড এই আকরিকটাকে নিয়ে যদি কাজ করি এবং সেখান থেকে অক্সিজেনটাকে আলাদা করে মুক্ত ধাতুতে পরিণত করতে চাই অ্যালুমিনিয়ামকে, তাহলে করতে হবে তড়িৎ বিশ্লেষণ। তো তড়িৎ বিশ্লেষণ করার জন্য প্রথমে একটি পাত্র নিতে হবে। আমরা একটি বড় পাত্র নিয়ে নিলাম, একটু এরকম একটি পাত্র নিলাম, তার মধ্যে আছে অ্যালুমিনিয়াম অক্সাইড। তো অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে, এই আকরিকটি হচ্ছে সাধারণ অবস্থায় কঠিন। তো কঠিন কোনো পদার্থকে তড়িৎ বিশ্লেষণ করা যায় না, তাকে দ্রবীভূত করতে হয় অথবা গলিত করতে হয়, মানে গলাইতে হয়, তার তরল অবস্থায় পরিণত করতে হয়। তো অ্যালুমিনিয়াম অক্সাইডকে আমরা তড়িৎ বিশ্লেষণ যেহেতু করতে চাইতেছি তাহলে তাকে গলাবো, দ্রবীভূত করব না। দ্রবীভূত করলে সেখানে আবার পানি আসবে, আরও একটা ঝামেলা সৃষ্টি হবে, কারণ পানি আর একটা পদার্থ। তাহলে আমরা চাইতেছি অ্যালুমিনিয়ামটাকে মুক্ত করা, এখানে অন্যান্য পদার্থের সংস্পর্শ যত কম আসবে ততই আমাদের জন্য সুবিধা। এজন্য শুধু এই যে আকরিকটা আছে তাকেই আমরা গলানোর চেষ্টা করব। তো দেখা গেছে যে এক্ষেত্রে যে অ্যালুমিনিয়াম অক্সাইড, এই অ্যালুমিনিয়াম অক্সাইডকে যদি আমরা তাপ দিই, অনেক তাপ দিয়ে তাকে গলাইতে হয়, প্রায় 2000 ডিগ্রির উপরে, 2050 ডিগ্রি সেলসিয়াস তাপ দিলে অ্যালুমিনিয়াম অক্সাইডটা গলবে। কারণ না গলালে তো তাকে তড়িৎ বিশ্লেষণ করা যাবে না, অ্যানোড ক্যাথোড দিয়ে কোনো লাভ হবে না, কারণ অ্যানোড ক্যাথোডের মধ্যে আয়ন যাবে, তো আয়নে রূপান্তরিত তখনই হবে যখন সে গলবে। ক্লিয়ার বিষয়টা? তো 2050 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠানো অনেক কঠিন কাজ, অনেক ডিফিকাল্ট, কারণ আমরা সাধারণত রান্না করি কত 100-120 ডিগ্রি সেলসিয়াস এরকম তাপমাত্রায়। তাহলে অনেক উন্নত ল্যাবরেটরিতে অথবা সেরকম মিল ফ্যাক্টরির মধ্যে এত টেম্পারেচার উঠানো সম্ভব। আবার উঠাইতে গেলে বেশি তাপ যখন দেওয়া প্রয়োজন হয় সেই ক্ষেত্রে বেশি এনার্জি খরচ হয়, মানে তো এনার্জি বেশি খরচ হওয়া মানে এটার উৎপাদন খরচটাও বেড়ে যাবে। তো খরচ কমানোর জন্য সেইখানে বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে যে 2050 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিলে যেমন এটা তরলে রূপান্তরিত হয়, গলে যায়, তাছাড়া যদি এই পদার্থটার সাথে ক্রায়োলাইট নামক একটি পদার্থ আছে ওইটাকে আমরা মিশাই Na3Al(F6), তার নাম হচ্ছে ক্রায়োলাইট। তাহলে ক্রায়োলাইট এই পদার্থটা যদি অল্প পরিমাণে এই অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে দেই
তাহলে দেখা গেছে তখন 800 থেকে 1000 ডিগ্রি এই তাপমাত্রায় অ্যালুমিনিয়াম অক্সাইড গলে যাবে। তাহলে বিশাল একটা আমাদের সুবিধা হলো যে ক্রায়োলাইট পদার্থটি দিয়ে তাকে কম তাপমাত্রায় সহজে গলানো যায়। এজন্য আমরা কিছু পরিমাণে ক্রায়োলাইট দিয়ে অ্যালুমিনিয়াম অক্সাইডকে গলাবো। ক্লিয়ার? আচ্ছা, তো অ্যালুমিনিয়াম অক্সাইড যখন গলবে গলিত অবস্থায় তখন Al3+ এবং অক্সিজেন 2- এইভাবে আয়ন আকারে এই পাত্রের মধ্যে থাকবে। তো এখানে যেহেতু আমরা তড়িৎ বিশ্লেষণ করব, তড়িৎ বিশ্লেষণের মধ্যে অবশ্যই অ্যানোড এবং ক্যাথোড লাগে। তো এখানেও অ্যানোড এবং ক্যাথোডের একটা বিষয় আছে। তো অ্যানোড আর ক্যাথোড এটা নর্মালি আমরা দুটি দণ্ড দিয়ে অ্যানোড আর ক্যাথোড দেখাই, এইভাবে দেখাইলেও হবে। তবে তাদের সহজে উৎপাদন করতে চাইলে, মানে তাড়াতাড়ি কাজটি করতে চাইলে প্রত্যেকটা বিষয়েরই একটি আলাদা ডিজাইন, সুন্দর ডিজাইন, মানে যেইভাবে তাকে সহজে কাজটি করা যায় সেরকম কিছু করতে হয়। তো এই ক্ষেত্রে অ্যালুমিনিয়াম অক্সাইডকে তড়িৎ বিশ্লেষণ করার জন্য বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে যে এরকম একটি পাত্র, এই পাত্রের মধ্যে পাত্রের ভিতরের দিকে কার্বনের একটি পাত লাগানো আছে। কার্বন মানে কার্বনটাই এই ক্ষেত্রে ক্যাথোড হিসাবে কাজ করবে। এই যে এই অংশটা হচ্ছে কার্বন। আমরা জানি কার্বন হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী। এই কার্বন এই ক্ষেত্রে ক্যাথোড হিসাবে কাজ করতেছে, ক্যাথোড হিসাবে কাজ করবে যখন আমরা দিব। আর এই জায়গাতে এইখানে অ্যানোড হিসাবে এইভাবে আমরা আরেকটি দণ্ড দিলাম এই ডিজাইন করে। তারপর এখানে ব্যাটারি সংযুক্ত করে দিব। ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভ। তো পজিটিভ মানেই হচ্ছে এটা অ্যানোড, আর এখানে মাইনাস থাকবে কার্বনের ক্ষেত্রে, এটা হচ্ছে মাইনাস দণ্ড, মানে ক্যাথোড হিসাবে কাজ করবে। ক্লিয়ার এতটুকু? তো এখানে এখন কিভাবে এই অ্যালুমিনিয়াম অক্সাইডটা মুক্ত ধাতুতে পরিণত হয়? তো দেখলাম যে আমরা যেই তরলটা আছে সেই তরলের মধ্যে অ্যালুমিনিয়াম আয়ন আকারে আছে, Al3+, অক্সিজেন 2- আকারে আছে। তো Al3+, এই আয়নটি যেহেতু পজিটিভ, ধনাত্মক আদান, সে এই দুইটি দণ্ডের একটি দণ্ড তার কাছাকাছি আছে পজিটিভ, আর একটি দণ্ড আছে নেগেটিভ দণ্ড কার্বন। তো অবশ্যই সে যেহেতু পজিটিভ আয়ন নেগেটিভ দণ্ডের দিকে যাবে, অর্থাৎ কার্বনের দিকে যাবে। এই যে এখানে কার্বনের দিকে যাবে, যেটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া আমরা বলতে পারি, ক্যাথোড বিক্রিয়া। তো ক্যাথোড বিক্রিয়ার মধ্যে এসে কি হবে যে অ্যালুমিনিয়াম 3+ আর কার্বনের মধ্যে, এই কার্বনের পাতের মধ্যে যেহেতু ব্যাটারি নেগেটিভের সাথে যুক্ত আছে, অসংখ্য ইলেকট্রন আছে। তো 3টি ইলেকট্রন একটি অ্যালুমিনিয়াম আয়ন গ্রহণ করবে, গ্রহণ করে অ্যালুমিনিয়াম পরমাণুতে পরিণত হয়ে যাবে। তো অ্যালুমিনিয়াম যে পরমাণুটিতে পরিণত হবে সেই পরমাণুটি এই কার্বনের গায়ে এখানে লেগে থাকবে। তো এখানে অসংখ্য অ্যালুমিনিয়ামের আয়ন আছে, অসংখ্য অ্যালুমিনিয়াম আয়নই আসবে, এসে ইলেকট্রন গ্রহণ করে এগুলো ছোট ছোট বিন্দু বিন্দু আকারে এই কার্বনের পাতের উপরে জমা হতে থাকবে। ক্লিয়ার? আর অক্সিজেন যেহেতু নেগেটিভ, সে যাবে ধনাত্মক দণ্ড অর্থাৎ অ্যানোডের মধ্যে, ওইখানে ঘটবে অ্যানোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়া অক্সিজেন -2 ইলেকট্রন ছেড়ে দিবে, যেহেতু পজিটিভ আছে দুইটি ইলেকট্রন ছেড়ে দিয়ে অক্সিজেন পরমাণু হবে।
দুইটি অক্সিজেন পরমাণু পরবর্তীতে যুক্ত হয়ে অক্সিজেন অণু গঠন করবে। তো অক্সিজেন অণু গঠন করে সেটা এখান থেকে গ্যাসীয় আকারে বের হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে কি হলো, আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইড যে আকরিকটি ছিল সেই আকরিক থেকে অ্যালুমিনিয়ামটাকে আমরা অক্সিজেন থেকে আলাদা করতে পারলাম তড়িৎ বিশ্লেষণের সাহায্যে। তো এভাবে এখানের মধ্যে অধিক সক্রিয় ধাতু পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, যার আকরিকের কথাই বলুক, আমরা এই তড়িৎ বিশ্লেষণের সাহায্যে তাদেরকে আলাদা করব। ঠিক আছে? এবার আমরা দেখি, যদি কোনো আকরিক আমাদের উদ্দীপকের মধ্যে দিয়ে দেয় যেটা মধ্যম সক্রিয় ধাতুর আকরিক, আমাদের দেখেই বুঝতে হবে কোনটা অধিক সক্রিয় ধাতুর, কোনটা মধ্যম সক্রিয় ধাতুর। তাহলে যদি মধ্যম সক্রিয় ধাতুর কোনো আকরিক দেয় তাহলে আমরা সেটাকে করব কার্বন বিজারণ পদ্ধতিতে মুক্ত ধাতুতে পরিণত করব। ঠিক আছে? তাহলে কার্বন বিজারণটা কি আমরা একটু দেখি। এটাকে মুছে ফেলি। এখানে কার্বন বিজারণ, মধ্যম সক্রিয় ধাতুর ক্ষেত্রে কার্বন বিজারণ হবে মধ্যম সক্রিয়, যেমন লেড অক্সাইড। হ্যাঁ, 2 নম্বরে কার্বন বিজারণ। লেড অক্সাইড তার সাথে যদি আমরা কার্বন যুক্ত করে তাপ দেই তখন কার্বনটা এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইডে পরিণত হবে। এটাকে যদি আমরা 2 দেই তাহলে এরকম হবে সমতা করলে। তাহলে কার্বন ডাই অক্সাইড হওয়ার পর এটা গ্যাসীয় পদার্থ এখান থেকে চলে যাবে, তাহলে লেড অংশটা আলাদা হয়ে গেল। এই হচ্ছে মধ্যম সক্রিয়। তাহলে এখানে জিঙ্ক অক্সাইড যদি আমরা দিতাম একই ঘটনা, আয়রন যদি দিতাম একই ঘটনা, লেড অক্সাইড দিয়ে আমরা দেখালাম। ঠিক আছে? তাহলে এখানে কার্বন বিজারণ এই পদ্ধতিটাকে নিয়ে যদি আমরা একটু বলি যে কার্বন এবং বিজারণ, তাহলে এই মধ্যম সক্রিয় ধাতুর আকরিকের সাথে আমরা কার্বন দিলাম, আবার তাপ দিলাম, বিজারণ করলাম। আর বিজারণ কি? বিজারণ হচ্ছে কোনো একটি পদার্থের থেকে যদি অক্সিজেন ত্যাগ হয় সেটাই হচ্ছে বিজারণ। এই যে লেড অক্সাইডের সাথে অক্সিজেন ছিল, এই অক্সিজেন যে এখান থেকে বের হয়ে গেল, দূর হয়ে গেল, এইখানে লেড অক্সাইডের বিজারণ ঘটছে। আর যদি আমরা জানি কারোর সাথে অক্সিজেন যুক্ত হয় সেটা হচ্ছে জারণ। তাহলে এখানে এই যে বিজারণটা আমরা করলাম, অক্সিজেনটাকে যে দূর করলাম, কার সাহায্যে? কার্বনের সাহায্যে। এই জন্য এই পদ্ধতিটার নাম হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি। ক্লিয়ার? আর এই জিঙ্ক অক্সাইড এবং আয়রন অক্সাইড তাদেরকেও কার্বন বিজারণ পদ্ধতিতে আলাদা করতে হয়। এভাবেই মূল বিষয়টা এরকমই, কার্বন বিজারণ, কিন্তু তাদের সম্পর্কে আবার পরীক্ষায় বেশি বেশি আসে। এগুলো একটু বিশেষ টাইপের চুলার মধ্যে নিয়ে কার্বন বিজারণটা করা হয়। তো এটার সম্পর্কে আমরা পরে জানব যে একটা বিশেষ টাইপের চুলা নিয়ে কিভাবে আয়রনকে নিষ্কাশন করা হয় এবং জিঙ্ককে নিষ্কাশন করা হয় কার্বন বিজারণের সাহায্যে। পদ্ধতিটা এটাই, কিন্তু তাদেরকে নিয়ে আমরা আরও ডিটেলস আরেকটা ক্লাসে জানব। ঠিক আছে? তাহলে আমরা কার্বন বিজারণ পদ্ধতি জানলাম। এবার দেখি 3 নম্বর যেই পদ্ধতিটা আছে, স্ববিজারণ। স্ববিজারণ নিয়ে আসলে এত ডিটেলস কিছু বলার নেই, কারণ স্ববিজারণ, স্ব মানে নিজ, আর বিজারণ মানে তো একটু আগেই দেখলাম অক্সিজেন দূর হয়ে যাওয়া। তাহলে এই কম সক্রিয় যে ধাতুগুলো আছে যেমন কপার অক্সাইড, সিলভার অক্সাইড, হ্যাঁ, এই কম সক্রিয় ধাতুগুলোকে শুধুমাত্র একটু তাপ দিলেই কপার এটা
আলাদা হয়ে যায় অক্সিজেন থেকে। তাহলে এই যে নিজে নিজে বিজারিত হয়ে যাওয়া, এখানে অক্সিজেনের প্রয়োজন, কার্বনের প্রয়োজন হয় না, তাহলে এই জন্যই তাকে বলা হয়েছে স্ববিজারণ পদ্ধতিতেই তারা মুক্ত হয়ে যায়। তাহলে একই রকমভাবে সিলভার, মার্কারি, তাদের যে অক্সাইড আছে, ওই অক্সাইডগুলো থেকে যদি আমরা তাদেরকে মুক্ত ধাতুতে পরিণত করতে পারি, এই স্ববিজারণ পদ্ধতিতে হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, আরেকটি আছে অসক্রিয়। অসক্রিয়, এটার বিষয় হচ্ছে তারা সাধারণত অক্সাইড আকারে থাকেই না। তো অক্সাইড আকারে থাকে না যেহেতু তাদের মধ্যে তো আর অক্সিজেন দূর করার, বিজারণ করার কোনো বিষয় আসে না, এগুলো অসক্রিয় ধাতু। এগুলো প্রকৃতিতে এমনিতেই মুক্তভাবেই পাওয়া যায়, যেমন প্লাটিনাম, গোল্ড। এগুলো আমরা এই যে গোল্ডের মানে স্বর্ণের যে অর্নামেন্ট ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে দেখা গেছে বছরের পর বছর এই স্বর্ণের অর্নামেন্ট ব্যবহার করতেছে, সেটার স্বর্ণই থেকে যাচ্ছে। ওটা বাতাসের জলীয় বাষ্প, অক্সিজেন এদের সাথে বিক্রিয়া করে না। কিন্তু একটা লোহার অর্নামেন্ট যদি কয়েকদিন ব্যবহার করলে এটা মরিচা টরিচা পরে নষ্ট হয়ে যাবে, কারণ সে বাতাসের জলীয় বাষ্প, অক্সিজেন এগুলোর সাথে বিক্রিয়া করে ফেলে, কিন্তু স্বর্ণ বিক্রিয়া করে না, তাই সেটা হচ্ছে অসক্রিয় ধাতু। তাহলে বিক্রিয়া করে না বলেই অসক্রিয়, এবং এই জন্যই তার যে নিজস্ব বর্ণ, ধর্ম, বৈশিষ্ট্য এগুলো অক্ষুণ্ণ থাকে, তাই এটার দাম এত বেশি। আর যেটা বেশি সক্রিয়, তাড়াতাড়ি বিক্রিয়া করে ফেলে, আর অর্থাৎ নিজের অস্তিত্বটাকেই নষ্ট করে ফেলে, এটার দাম অনেক কম, লোহার তুলনামূলকভাবে স্বর্ণের তুলনায় অনেক কম দাম। আচ্ছা, এখন আমরা চতুর্থ ধাপ থেকে তাহলে পেয়ে গেলাম। চতুর্থ ধাপ যখন আসলাম, এখন শুধু ধাতু, অক্সিজেন নাই, অক্সিজেনও এবার দূর হয়ে গেল। তাহলে চতুর্থ ধাপ থেকে আমরা পেলাম মুক্ত ধাতু। চতুর্থ ধাপ শেষে মুক্ত ধাতু। তো সেই মুক্ত ধাতু যে আমরা পেলাম, যে অ্যালুমিনিয়ামের কথা বললাম, কপারের কথা বললাম, লেডের কথা বললাম, এগুলো এখন শুধু মুক্ত ধাতু। কিন্তু এই চারটা ধাপ করার পর মুক্ত ধাতু পেলাম, কিন্তু সেই ধাতুটাও আসলে পুরোপুরি বিশুদ্ধ না। এখনও তার মধ্যে কিছু খনিজ মল, অথবা কিছু অপদ্রব্য এগুলো থেকেই যায়। তাহলে পঞ্চম নম্বর ধাপে এসে এখন আমাদের কাজ হচ্ছে মুক্ত ধাতুটাকেই আরও বেশি বিশুদ্ধ করার বিষয় নিয়ে ভাবতে হয়। তাহলে পঞ্চম ধাপ হচ্ছে ধাতুকে বিশুদ্ধকরণ। তো ধাতু বিশুদ্ধ করার বিষয়টা আমরা আবার দুইভাবে এটাকে করতে পারি। এক হচ্ছে বিগালক যোগ করে অথবা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে, অথবা দুইটার মাধ্যমেই আমরা তাকে করতে পারি, বিশুদ্ধ ধাতুতে পরিণত করা। তাহলে এক নম্বরে হচ্ছে বিগালক যোগ করে, বিগালক যোগ। বিগালক যে যোগ করব সেটা আবার কি? অর্থাৎ আমরা যে চতুর্থ ধাপ থেকে পেলাম অ্যালুমিনিয়াম, তার সাথেও কিছু অপদ্রব্য মানে ময়লা, এরকম সিলিকা, বালি আর কি, সিলিকা SiO2, এটা হচ্ছে বালি, অথবা ক্যালসিয়াম অক্সাইড, এই পদার্থগুলো যুক্ত থাকতে পারে। এটা বিশুদ্ধ, কিন্তু তারপরও ওই যে খনিজ মল হিসাবে এগুলো থাকতে পারে। তো তাদেরকে যখন আমরা বাদ দিতে পারবো, তখনই এই ধাতুটা পুরোপুরি বিশুদ্ধ হবে। তো বিশুদ্ধ করার জন্য কি করতে হবে? বিগালক যোগ করা। অ্যান্ড বিগালকটা কি? বিগালক হচ্ছে এই অপদ্রব্যগুলোকে বাদ দেওয়ার জন্য তার সাথে নতুন করে আমরা যেটাকে যুক্ত করব, ওই পদার্থটাকে বলা হয় বিগালক। ক্লিয়ার? তাহলে ধরে নেই যে অ্যালুমিনিয়ামের সাথে সিলিকা আছে, Al এর সাথে কিছু পরিমাণে সিলিকা যুক্ত আছে।
তো যদি আমরা তার সাথে ক্যালসিয়াম অক্সাইড দিয়ে দিই, এই ক্যালসিয়াম অক্সাইড এই সিলিকার সাথে বিক্রিয়া করে, সেই ক্ষেত্রে ক্যালসিয়াম সিলিকেট হিসাবে তৈরি হয়ে যায়। আর ওইটা তো অ্যালুমিনিয়াম, যে অ্যালুমিনিয়ামটা আমরা বিশুদ্ধ অবস্থায় তখন পেয়ে যাব। তাহলে এই যে পদার্থটা আমরা যোগ করলাম, এই পদার্থটাকে বলা হয় বিগালক। আবার বিগালকের আরও একটা বিষয় আছে, যদি অ্যালুমিনিয়ামের সাথে আগে থেকে ক্যালসিয়াম অক্সাইড যুক্ত থাকতো, তাহলে আমরা যুক্ত করতাম তখন সিলিকা। তাহলে একই অবস্থা, বিক্রিয়াটা অ্যালুমিনিয়াম হিসাবে এভাবে আমরা তখন অ্যালুমিনিয়ামটাকে বিশুদ্ধ পেয়ে যেতাম, তখন বিগালক হচ্ছে সিলিকা। বিষয়টা মজার, একটু খেয়াল করি আমরা। যদি সিলিকা থাকে তাহলে আমরা যোগ করব ক্যালসিয়াম অক্সাইড। এই সিলিকা হচ্ছে একটি অ্যাসিডধর্মী পদার্থ, আর ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে ক্ষারধর্মী পদার্থ। তাহলে যাকে আমরা দূর করতে চাইতেছি, সে যদি অ্যাসিড ধর্মটাকে দূর করতে চাই, ক্ষারধর্মী পদার্থ বিগালক হিসাবে যোগ করব। আর যদি আগে থেকে ক্ষারধর্মী পদার্থ যুক্ত থাকে, তাহলে আমরা যুক্ত করব অ্যাসিডধর্মী পদার্থ বিগালক হিসাবে। তাহলে দিলে ওই যে এরা বিক্রিয়া করবে, ক্যালসিয়াম সিলিকেট তৈরি করবে, আর যেই ধাতুটাকে আমরা পেতে চাইতেছি সেই ধাতুটা তখন বিশুদ্ধ অবস্থায় থাকবে। বিশুদ্ধ অবস্থায় ধাতুটাকে আমরা সংগ্রহ করতে পারব। ক্লিয়ার? তারপরে বিগালক যোগ করার পরও এখনও আমাদের প্রত্যাশিত পরিমাণে বিশুদ্ধ নাও হইতে পারে যে ধাতুটাকে আমরা চাচ্ছি। তাহলে তখন কি করতে হবে? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি করতে হবে। এটা হচ্ছে ধাতুটাকে মুক্ত করার জন্য, ধাতুকে বিশুদ্ধ অবস্থায় পাওয়ার জন্য একেবারে সর্বশেষ যেই প্রচেষ্টা, এই সর্বশেষ প্রচেষ্টাই হচ্ছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে তাকে বিশুদ্ধ অবস্থায় নিয়ে আসা। তাহলে আমরা একটি উদাহরণ দিয়ে দেখি যে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কিভাবে কম বিশুদ্ধটাকে আরও বেশি বিশুদ্ধ ধাতুতে পরিণত করা যায়। এটা খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষাতে প্রায় আসে, একটি উদাহরণ দিয়ে আসে আর কি, যে কপারের 98% একটি দণ্ডকে বা কপার 98% ধাতুটিকে কিভাবে আরও বেশি বিশুদ্ধ, মানে 99.99% বিশুদ্ধ কপার ধাতুতে পরিণত করা যায় তা চিত্রসহ ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন আসে। তো আমরা একটু দেখি। 2 নম্বর পদ্ধতিটি হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে বিশুদ্ধ ধাতুতে পরিণত করা। যেমন আমরা মনে করি যে একটি কপার পেলাম যা 98% বিশুদ্ধ, মানে আগের ধাপ, যতগুলো ধাপ আছে সব ধাপ অতিক্রম করার পর এখন আমরা যে কপারটা পেলাম সেটা হচ্ছে 98% বিশুদ্ধ। উদ্দেশ্য হচ্ছে আরও বেশি বিশুদ্ধ তাকে কিভাবে করা যায়, তখনই আমরা তড়িৎ বিশ্লেষণ করব। তো বিষয়টা খুবই সিম্পল। তড়িৎ বিশ্লেষণ করার জন্য আমরা জানি একটি পাত্র নেব, নেওয়ার পর এখানে যেই ধাতুটাকে আমরা বিশুদ্ধ রূপে পেতে চাই তাকে অ্যানোড হিসাবে ব্যবহার করব। মানে যেটা কম বিশুদ্ধ আছে তাকে আমরা এমনভাবে সেট করব যে সে অ্যানোড হিসাবে যাতে কাজ করে, ধনাত্মক দণ্ড হিসাবে কাজ করে, ওইভাবে আমরা ব্যাটারির সাথে তাকে যুক্ত করব। আর এই ধাতুটিরই একটি বিশুদ্ধ দণ্ড নিব, এটা একটা খুবই স্লিম, মানে চিকন একটা দণ্ড নিব, এটা ক্যাথোড হিসাবে কাজ করবে, মানে ব্যাটারির এটা ঋণাত্মক প্রান্তের সাথে এটাকে যুক্ত করব যাতে এটা ক্যাথোড হিসাবে থাকে। তাহলে এই পাশেরটাও কপার, এই পাশেরটাও কপার, এটা হচ্ছে 98% আর এটা
100%-এর মতো কাছাকাছি, এরকম বিশুদ্ধ, তবে এটা খুবই চিকন নিব। হ্যাঁ, নেওয়ার পর এবার ব্যাটারির সাথে তাদেরকে যুক্ত করে দিব। এটা নেগেটিভ প্রান্তের সাথে, এটা পজিটিভ প্রান্তের সাথে। এই ক্ষেত্রে আরও একটি কাজ করতে হবে, একটি দ্রবণ নিতে হবে, কারণ দ্রবণ ছাড়া তো এখানে কোনো বিক্রিয়া হবে না, অর্থাৎ অ্যানোড ক্যাথোডের মধ্যে কোনো আয়ন চলাচল করবে না। দ্রবণ নিব, তাহলে দ্রবণটা কার দ্রবণ নিব সেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা কোন ধাতুকে নিয়ে কাজ করতেছি? কপার, তাহলে কপারেরই দ্রবণ নিতে হবে। কপার সালফেট লবণ আছে, এই কপার সালফেট লবণের দ্রবণ নেব। কপার সালফেট এক ধরনের লবণ, আমরা সোডিয়াম ক্লোরাইডকে লবণ হিসাবে জানি, এটা খাওয়ার লবণ হিসাবে ব্যবহৃত হয়, কিন্তু কপার সালফেটও একটি লবণ। তাহলে আমরা যেই ধাতুটাকে বিশুদ্ধ রূপে পেতে চাই ওই ধাতুরই সালফেট লবণ নেব। ক্লিয়ার? আচ্ছা, এই ক্ষেত্রে দ্রবণ নিলাম, ব্যাটারির যখন আমরা সংযোগ দিয়ে দিব, অ্যানোড ক্যাথোড এরা প্লাস মাইনাস হিসাবে কাজ করতেছে, তখনই আমাদের এদিকে বিক্রিয়াটাও শুরু হবে। তো বিক্রিয়াটা শুরুর ক্ষেত্রে আমরা কপার এবং সালফেট, যেহেতু কপার সালফেট দুইটি আয়ন পেয়ে যাব, কারণ এগুলো লবণ, লবণগুলো যখনই দ্রবণের মধ্যে যাবে কপার +2 আকারে, সালফেট SO4 -2 আকারে বের হয়ে যাবে, আয়ন আকারে এখানে দ্রবণের মধ্যে থাকবে। তো অ্যানোড ক্যাথোড এই কপার আয়নটার দিকে যদি আমরা তাকাই, কপার হচ্ছে পজিটিভ, আর এই যে চিকন যে দণ্ডটা আছে সেই দণ্ডটা হচ্ছে নেগেটিভ। তাহলে কপার কার দিকে যাবে? অবশ্যই ক্যাথোডের দিকে, কারণ কপার হচ্ছে প্লাস, ক্যাথোড হচ্ছে মাইনাস। তাহলে এখানে ক্যাথোড দণ্ডের দিকে কপার যাবে, কপার +2 গিয়ে এই জায়গা থেকে দুইটি ইলেকট্রন গ্রহণ করবে, দুইটি ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণুতে পরিণত হয়ে গেল। তো একটু ভালো করে খেয়াল করি আমরা যে কপার পরমাণু যখন হয়ে গেল, এটা এখানে গেল, গিয়ে ওই যে চিকন দণ্ডটা ছিল সেই চিকন দণ্ডটার গায়ের সাথে কপার পরমাণুটি লেগে থাকবে। যেমন ঘাসের উপরে শিশির বিন্দু যেমন গিয়ে জমা হয় সকালবেলা, ঠিক এই কপার আয়নটিও পরমাণুতে পরিণত হওয়ার পর তার থেকে এই চিকন দণ্ডটা থেকে ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করার পর তার গায়ের সাথেই লেগে থাকবে পরমাণু আকারে। তো যেই এখানে দ্রবণের মধ্যে কি ঘটলো একটু খেয়াল করি, কপার আয়নটি দ্রবণ থেকে চলে গেল ওই দণ্ডের মধ্যে, ক্যাথোড দণ্ডের মধ্যে। তাহলে যেখানে দ্রবণ থেকে সে চলে গেল ওই দ্রবণের ওই জায়গাটাতে কপারের একটি আয়নের অভাব দেখা দিল, একটি ঘাটতি দেখা দিল। এই জায়গা থেকে যেহেতু কপার আয়নটি চলে গেল, এখানে অবশ্যই একটি ঘাটতি দেখা দিবে, অভাব দেখা দিবে। এই ঘাটতিটা ফিল আপ করার জন্য এই দণ্ডের মধ্যে, অ্যানোড দণ্ডের মধ্যে যে কপারগুলো আছে, আমরা জানি এটা যেহেতু একটি দণ্ড, তাই এখানেও কপারের অসংখ্য পরমাণু আছে, অসংখ্য পরমাণু। এই পরমাণুগুলো এই দণ্ডের মধ্যে আর থাকতে চাইতেছে না, তারা ওই গ্যাপটা পূরণ করার জন্য একটি আয়ন এখানে চলে আসবে। তো পরমাণু দ্রবণে যখন আসবে সরাসরি আসতে পারবে না, তাকে আয়নে পরিণত হয়ে আসতে হবে। তাহলে কপার কিভাবে আয়ন হবে? এটা অ্যানোডের মধ্যে যেহেতু ঘটবে, অ্যানোড, তো অ্যানোড বিক্রিয়াটা যদি আমরা দেখাই, এখানে অ্যানোড কপার এই দণ্ড থেকে যে পরমাণুটা আসবে, এই সিইউ আকারে আছে, সে দুইটি ইলেকট্রন ত্যাগ করবে, দুইটি ইলেকট্রন এই এখানে রেখে সে আয়ন হয়ে যাবে, এবং আয়ন হওয়ার পর এখান থেকে সে আয়ন হওয়ার পর দ্রবণের মধ্যে চলে আসবে। তাহলে ওই জায়গাটা ফিল আপ হয়ে গেল। কিন্তু ফিল আপ হওয়ার পর তার চাহিদা আবার
যেহেতু ক্যাথোড আছে ওইখান থেকে আবার সেই ইলেকট্রন গ্রহণ করবে। মানে আসছিল এদিকে দ্রবণের মধ্যে, কিন্তু এখন আবার এখানে ভালো লাগে না, এদিক থেকে সে আবার ইলেকট্রন গ্রহণ করার জন্য ক্যাথোড দণ্ডের মধ্যে যাবে। ওই একটু আগে যে বিক্রিয়াটা লিখলাম আমরা ক্যাথোডের মধ্যে, তা আবার ঘটবে, অর্থাৎ আবার যায় সে এই দণ্ডের মধ্যে জমা হবে। এখানে গ্যাপ সৃষ্টি হবে, আবার এখান থেকে আরেকটি পরমাণু আয়ন আকারে আসবে, অর্থাৎ এই ঘটনাটা অনবরত ঘটতে থাকবে। পরমাণুগুলো এখানে আসবে আয়ন আকারে, আয়ন হওয়ার পর আবার যাবে এটা। তাহলে এই যে চিকন যে আমরা দণ্ডটা নিয়েছিলাম, সেই চিকন দণ্ডটা কিছুক্ষণ পর আর চিকন থাকবে না, এটা হয়ে যাবে এরকম মোটা। অর্থাৎ এই দণ্ড থেকে যত কপার আছে সব কপার দ্রবণে যাবে পর্যায়ক্রমে, দ্রবণ থেকে আবার এটার মধ্যে গিয়ে জমা হবে। তাহলে এটা হয়ে যাবে অনেক মোটা। আর যেই মোটা যে দণ্ডটা নিয়ে আমরা কাজটা শুরু করেছিলাম সেটা আর মোটা থাকবে না, এটা তখন এরকম চিকন একটা তারে পরিণত হয়ে যাবে। অর্থাৎ যত কপার আছে সব ওই জায়গায় চলে যাবে, আর কপার ছাড়া যে ধাতুগুলো বা অন্যান্য যে ময়লা টলা কোনো কিছু যদি থাকে, খনিজ মল থাকে, তারা শুধু এখানে থাকবে। তাহলে এই যে আমরা নতুন করে যে দণ্ডটা পেলাম এখানে, এই দণ্ডটার মধ্যে তো অন্য কোনো ধাতু আসার সুযোগ নাই, আসে নাই। তাহলে এই দণ্ডটা অবশ্যই অধিক বিশুদ্ধ এবং প্রায় 99.99% কপারে পরিণত হয়ে গেল। সেটাকে আমরা এখান থেকে বের করে নিয়ে আসবো, এটাকে আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারবো। তাহলে ক্লিয়ার বিষয়টা, আমরা কিভাবে কম সক্রিয় ধাতুকে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অধিক সক্রিয় ধাতুতে পরিণত করা যায় সেটা আমরা দেখলাম। তো এই ছিল আমাদের ধাতু নিষ্কাশনের লাস্টের যে দুইটি ধাপ, চতুর্থ এবং পঞ্চম ধাপ নিয়ে আজকে আমরা ডিটেলস জানলাম। পরবর্তী ক্লাসে আমরা যে কপার জিঙ্ক এবং আয়রন কিভাবে এদেরকে নিষ্কাশন করতে হয় সেগুলো নিয়ে আরও ডিটেলস জানবো। এই চ্যাপ্টারের সম্পর্কে আরও অনেক নতুন নতুন তথ্য আছে, আমরা সেগুলো পরবর্তী ক্লাসে পাব। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। তো থ্যাংক ইউ তোমাদের এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটি দেখার জন্য। ভালো থাকো সবাই।